লাভ হার বাবা এন্ড আই ওয়ান্ট হার। প্লিজ বাবা, যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমায়। আমার বুক কাঁপছে, ভীষণ কলিজা পড়ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মারা যাবো ওকে ছাড়া। প্লিজ বাবা, আমার আবদারটা রাখো, এনে দাও আমার বউকে, নয়তো আমি পাগল হয়ে যাব বাবা। প্লিজ বাবা, সেভ হার প্লিজ। আমরা খুব শীঘ্রই মেয়ে দুটোকে পেয়ে যাব বাবা। ইউ আর মাই ব্রেভ বয়, ধৈর্য রাখো। নামজনের কথায় জাঙ্কুকের ঝিমিয়ে পড়া মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠলো। মেয়ে দুটোকে শীঘ্রই পেয়ে যাবে মানে তার বউকে এখনো পাওয়া যায়নি। জাঙ্কুক বাবাকে ছেড়ে আশেপাশটা ভালো করে তাকায়। আশেপাশে হাজার হাজার মানুষের সমাগম, কিন্তু তার বউ এখনো নিখোঁজ। নামজন ছেলের গম্ভীর ঘায়েল মুখটা দেখলো। জাঙ্কুককে কি বলে সান্ত্বনা দেবে এই ভাষা তার জানা নেই। এত আর্মি ফোর্স লাগানোর পরও দুটো মেয়ের সন্ধান পাওয়া যাচ্ছে না। সবাই ধারণা করছে হয়তো তারা বেঁচে নেই। ছেলের দুর্বলতা এই প্রথম কোনো কিছু নিয়ে দেখলো নামজন। বোঝাওয়ার পর এই প্রথম ওনার ছেলে তার কাছে কিছু আবদার করেছে, কিন্তু নামজন সেটাও দিতে পারছে না। মন্ত্রী হয়ে তিনি অসহায় বোধ করছে এখন। কমান্ডারদের দ্বিগুণ ফোর্স বাড়াতে বলো বাবা। র্যাব বাহিনীর সাথে ট্রেকিং কুকুরদের নামতে বলো পাহাড়ের বুকে। সন্দেহজনক যা পাবে সেটাই যাতে সংগ্রহ করে, দরকার পড়লে আমি নিজে ভিজিট করব সেই জায়গা। দ্রুত ফোর্স বাড়াতে বলো। কমান্ডারদের বলে দিচ্ছি ট্রেকিং কুকুরের বিষয়টা, কিন্তু এত মানুষ থাকার পরও এত ফোর্সের কি প্রয়োজন? প্রয়োজন আছে বাবা, খুব প্রয়োজন আছে। শুধু আর্মি বা র্যাব ফোর্স নয়, এই এলাকার পাহারান লোকও লাগাও আমার বউকে খুঁজতে। আমার এত ক্ষমতা তাও কোনো কাজে দিচ্ছে না বাবা। আমি আমার বউকে এখনো খুঁজে পাচ্ছি না। আমার জায়গাটা তোমাকে ব্যাখ্যা দিতে পারবো না। নামজনা আপত্তি করলো না, জাঙ্কুকের কথা মতো কাজ করে নেয়। ইউনো জাঙ্কুকের কাছে আসে কিছু বলার জন্য, তখনই খেয়াল করলো মাথার উপরে হেলিকপ্টার উঠছে। এই হেলিকপ্টারে নিশ্চয়ই খান পরিবারের সদস্যদের থাকার কথা। এর খবর নেওয়ার জন্য ইউনোকে কাল রাতে সুগা কল করেছিল। এখন হয়তো সুগা এসেছে। জাঙ্কুক চোখ উঁচিয়ে দেখলো না হেলিকপ্টার দিকে। কে বা কারা এসেছে এটা দেখার দরকার পড়লো না তাই। আকাশের বুকে হেলিকপ্টার গুলো ওড়াইও না, সবগুলো নিষিদ্ধ জায়গায় হেলিকপ্টারে খোঁজ লাগা। আমি নিজে যাব সেখানে। এরপর জাঙ্কুক গিয়ে হেলিকপ্টারে বসে পড়লো। ইউনো দেখলো মাত্র আগত হেলিকপ্টার থেকে সুগা আর হানসোজন দুজনেই নেমেছে। ওরা দুজনেই জাঙ্কুকের সাথে কথা বলার কোনো সুযোগ পায়নি। ইউনোর সাথে হানসোজন সুগা আরেকটা হেলিকপ্টারে উঠে পড়ে, আর জাঙ্কুকের পেছন পেছন তারাও যেতে শুরু করে। মুহূর্তের মাঝে 10টি হেলিকপ্টারের পাখা উড়িয়ে চললো পাহাড়ের বুকে। অল্প দূরত্বের পাহাড়ের বুক ঘেঁষে হেলিকপ্টার থেকে খোঁজ চললো তেদের। এত এত মানুষ শুধু অবাক চোখে দেখলো জাঙ্কুক খানের ক্ষমতার দিকে। তারা কখনো কল্পনাও করতে পারেনি কেউ কারোর জন্য এতটা অস্থির পাগল হতে পারে। দেখতে দেখতে আর্মি র্যাব ফোর্স আরো দ্বিগুণ করে বাড়ানো হলো। আগত র্যাব বাহিনীর সাথে স্পেশালিস্ট ট্রেকিং কুকুরে নামলো পাহাড়ের বুকে। পাহাড়ের কিছু জায়গায় কিছু রক্তের দাগ পাওয়া যায়। হয়তো কাল কেটে পা কেটে উল্টে পড়ার সময় রক্তের দাগগুলো কুকুর শনাক্ত করে ফেলেছে। আরো বিভিন্ন জায়গায় এরকম রক্তের দাগ পাওয়া যায়। ধারণা করা যায় মেয়ে দুটো এখান দিয়ে দৌড়াদৌড়ি করেছে রাত্রেবেলা। খবরটা জাঙ্কুক পেতে আসার আলো দেখতে পায়। তৎক্ষণাৎ ক্যাপ্টেনকে বলে নিচে নামাতে হেলিকপ্টার। জাঙ্কুক সেখানে যেতে যেতে কমান্ডার রাতের ফোনও খুঁজে বের করে নেয়। জাঙ্কুক এই মুহূর্তে একের পর এক ঘায়াল হচ্ছে বউয়ের নিখোঁজ হওয়ার চিহ্ন পেয়ে। জাঙ্কুক অনুভব করতে পারছে তার বউর তীব্র আকুতি, ছটফটের লড়াই, সবকিছু। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আসলো। আশেপাশে তাকালো। বালু মাটির ওপর কয়েকজন মানুষ ধস্তাধস্তি করলে যেমন উঁচু নিচু হয়ে থাকে, বর্তমানের অবস্থা ঠিক সেরকমই। তবে জাঙ্কুকের বাচন ভঙ্গি ততটাই শান্ত দেখাচ্ছে। এটা কোনো গুহা নয়, সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গের দ্বিতীয় রাস্তাটা খুঁজুন কমান্ডার। আশেপাশে কোথায় থাকতে পারে? এটা কোনো সুড়ঙ্গ নয় মিস্টার খান, দেখতে তো সুড়ঙ্গের মতো লাগলো। এটা আসলে গুহা। আমি আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তীব্র মেজাজে তেল ফোনটা হাতের মুঠে পিষে ফেললো জাঙ্কুক। এই মুহূর্তে কমান্ডার জাঙ্কুকের পাশে বসে থাকা মানে পরিস্থিতি বিগড়ে যাওয়া। এরপর আবারও ট্র্যাকিং কুকুর নিয়ে ঢুকে পড়লো সুড়ঙ্গের ভেতরে। পুনরায় শনাক্ত হলো তেদের ফেলে যাওয়া কিছু জিনিস। সুজির ফেলে যাওয়া ছোট্ট ব্যাগ আর সাদা হিসাব, দুটো জিনিস জাঙ্কুকের হাতে তুলে দেওয়া হয়। জাঙ্কুক ব্যাগটা হাতে নিল। এরপর সেটার ঘ্রাণ নিতে শুরু করে, কিন্তু সেটি নাকে বাজাতেই অপরিচিত ঘ্রাণ আসলো ব্যাগ থেকে। জাঙ্কুক বুঝতে পারলো ব্যাগটা তেল নয়। এরপর হিসাবটা নাকের কাছে নিতেই পরিচিত সুবাস বাজলো নাকে। জাঙ্কুক থমকে যাওয়ার মতো হিসাবটির দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। সেই হিসাবে রক্তের ছেটা দাগ, পাহাড়ে লাল মাটির ময়লা বর্ণনা করছে তার বউ রাতে এখানেই ছিল। কতটা আতঙ্ক আর অসহায়ত্বে ছিল। এরপর সবাই সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এটা তো কোনো গুহা নয়, সুড়ঙ্গ। অথচ ওনার 15 বছরের অভিজ্ঞতা ভুল করে জাঙ্কুক খানের ধারণাটি ঠিক হয়ে গেল। জাঙ্কুক দেখলো কয়েকটা পাতার মধ্যে রক্ত লেগে আছে। জাঙ্কুক পাতাটি হাতে নিয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আরো কিছু পাতা লক্ষ্য করলো। জাঙ্কুক বুঝতে পারলো তে অথবা সুজির মধ্যে যে কোনো একজন রক্ত পরিষ্কার করেছে এখানে বসে। জাঙ্কুক লম্বা একটা শ্বাস টেনে যে পথে এসেছিল সেই পথেই হাঁটলো পাহাড়ের চূড়ায়। এখান দিয়ে তার বউ হয়তো এই সুড়ঙ্গ পথ ধরে পাহাড়ের উপরে উঠেছিল রাতে।
সাথে, কিন্তু এরপর কোথায় গিয়েছিল সেটাই জাঙ্কুককে জানতে হবে। জাঙ্কুক তার বাজ পাখির দৃষ্টি আর প্রখর বেন চালিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করতে করতে বর্ণনা করলো পাহাড়ের শেষ পৃষ্ঠে চূড়ায় দাঁড়িয়ে এখান থেকে ফিরে যাওয়ার পথ বন্ধ, সামনে গহীন খাত আর পেছনে ছিল জঙ্গলি ছেলেগুলো। এখান থেকে দৌড়ে পালানোর রাস্তা নেই, যদি পালাতে চায় ততক্ষণে ছেলেগুলোর হাতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। যদি তার বউ ধরা পড়তো তাহলে এতক্ষণ তাদের মৃতদেহটা পেয়ে যেত জাঙ্কুক, কারণ পাহাড়ের বুকে থাকা চোর, ডাকাত, জঙ্গি, সন্ত্রাসী একটা মানুষকেও ছাড় দেয়নি জাঙ্কুক। রাতে তার বউকে কিডন্যাপ করা জঙ্গি ছেলেগুলো জাঙ্কুকের হাতে বন্দি, হয়তো বউকে পেলে তাদের শনাক্ত করতে পারবে। সামনে খাত, পেছনে জঙ্গলি ছেলেগুলো থাকলে তে ইজ্জত বাঁচাতে কি সেখান থেকে লাভ দেবে, এটা ভাবতেই জাঙ্কুকের বুকের ভেতর কাঁপন দিয়ে ওঠে। দিনের আলোতে ওপর থেকে নিচের দিকে তাকালেই মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতন ভয়ঙ্কর গহীনতা দেখা যায়। জাঙ্কুকের বুক কাঁপছে এটা মানতে তার বউ হয়তো রাতে এখানে এসেছিল, জেনে বুঝে এখান থেকে ঝাঁপ দিয়েছে বা পড়ে গেছে। জাঙ্কুক এটাও বুঝতে পারছে না মেয়ে দুটো যদি এদিক দিয়ে লাফিয়ে থাকে তাহলে তাদের একটা চিহ্ন কেন পাওয়া যাচ্ছে না। রাত থেকে এই পর্যন্ত চারপাশে চাপা গুঞ্জন চলছে, তে জীবিত নেই, অথচ জাঙ্কুকের মন মস্তিষ্ক মানতে নারাজ তার বউ জীবিত নেই। আকাশের দিকে তাকালো জাঙ্কুক, বেশ সময় নিয়ে শূন্য আকাশে তাকিয়ে রইল অনুভূতিহীন ভাবে। তার কঠিন ব্যক্তিত্ব নড়ে উঠেছে বইয়ের দহনে। জাঙ্কুক তপ্ত দহনে ব্যথা সহ্য করতে না পেরে হঠাৎ বুক ফাটা আর্তনাতে চিৎকার করে উঠল, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তোর মতন অবাধ্য নারীর প্রয়োজন নেই জাঙ্কুক খানের, শুনেছিস তুই? তোকে ছাড়া আমি ভালো থাকবো, খুব ভালো থাকবো। জাঙ্কুকের চিৎকারে আশেপাশে সবাই থতপতকি তার দিকে তাকিয়ে আছে। একটা মানুষ কতটা ভিতর থেকে ভেঙে পড়লে এভাবে চেঁচাতে পারে। বউ হারিয়ে পাগল পাড়া জাঙ্কুকের বুক ফাটা আর্তনাদ সবাই দেখতে পারছে, কিন্তু আফসোস তাদের কারো ক্ষমতা নেই জাঙ্কুকের বউকে সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে দিতে। ক্লান্ত জাঙ্কুক আকাশের বুকে তাকিয়ে রইল তখনও। কয়েক সেকেন্ডের ব্যবধানে ক্রমশ চোখের পাতা বন্ধ করতে করতে শ্বাসরুদ্ধকর অবস্থায় জাঙ্কুক বিড়বিড় করে আওড়ালো, আমি ভালো নেই জান, তোকে ছাড়া নিঃশ্বাস আটকে আসার মতন কষ্ট পাচ্ছি আমি। প্লিজ জান, কাম ব্যাক, আই কান্ট লিভ উইদাউট ইউ, আই কান্ট, প্লিজ কাম ব্যাক প্লিজ। তীব্র খচখচ আর গা চুলকানিতে গাঢ় ঘুমটা হালকা হতে শুরু করলো। তের ঘুমের মধ্যে শরীর জ্বালা পোড়ার অনুভূতি হতেই কপাল কুঁচকে আসে তাই। গাঢ় ঘুমের রেশ কাটাতে না পেরে পাশে ঘুরে শুতে চায়। শরীরে অদ্ভুত কিছুর উপস্থিতি টের পেল ঘুমের মধ্যে, যেটা শরীরের জায়গায় জায়গায় চুলকানির রেশ বৃদ্ধি করছে। বিরক্তি প্রকাশ করে ঘুম ঘুম চোখ টেনে খুলতে গিয়ে পলক ঝাপটে মুহূর্তে চোখ খিচে আবার বন্ধ করে নেয়। অলস ভঙ্গিতে আবারও তো একইভাবে চোখ খোলার চেষ্টা করে। এরপর তার মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে। অন্ধকার জগতে শুয়ে থেকে অলস ভঙ্গিতে তাকিয়ে রইল অল্প আলো ঢুকিয়ে দেওয়া সেই সূর্যের রশ্মির দিকে। উঠে বসতে গিয়েও যেন নিচের দিকে দেবে যাচ্ছিল শরীর। তখনই হালকা তাকাতেই বুঝতে পারলো মচমচে পাতার স্তূপে ঢুকে আছে সে। সাত সকালেতে পাতার মধ্যে কি আছে বুঝতে পারলো না। রাতের কথা তার তেমন একটা মনে পড়ছে না, শুধু ভয়ার্ত ভঙ্গিতে নিজের শরীর থেকে পাতার স্তূপ সরাতে সরাতে কানে ভাসলো মানুষের তীব্র কোলাহল। মাথার উপরে কেন যেন গমগমে শব্দতে বুঝতে পারলো না এত শব্দের কারণ কি। ভয়ার্থে শুধু আতঙ্কিত হয়ে নিজেকে নিয়ে আছে। এর মনে হচ্ছে সে তো রাতে নিজের বিছানায় শুয়েছিল, কিন্তু সকালে উঠে নিজেকে কোনো এক পাতা ঘেরা বিছানায় পাওয়াটা চারটেখানি কথা নয়। যত পাতার স্তূপ সরাতে চাইলো ততই সে নিচের দিকে দেবে যাচ্ছিল। শত চেষ্টার পরও দেবেই যাচ্ছিল নিচের দিকে। দেখলো মাথার উপরে অনেকগুলো হেলিকপ্টারের উপস্থিতি। আতঙ্কিত আরো আতঙ্কিত হলো নিজের অবস্থান অপরিচিত এক জঙ্গলে দেখে। আশপাশটা আতঙ্কিত চোখে ঘুরে ঘুরে দেখতে লাগলো। রাতের ঘটনা তার মনে পড়ে যায়। উত্তেজিত মনে আশেপাশে সুজিকে খুঁজতে লাগলো। ওরা দুজনই কালকে রাতে পাহাড় থেকে লাফ দিয়েছিল। তে যদি বেঁচে থাকে তাহলে সুজিরও আশেপাশে থাকার কথা। কয়েক সেকেন্ডের ব্যবধানে মুচমুচে পাতার ভেতরে সুজির অবস্থান পেয়ে গেল। তে সুজির হাতে হাত রেখে টানতে শুরু করলো, কিন্তু তে যতই টানছে সে পাতার ভেতরে ঢুকে যাচ্ছে। তে বুঝলো এভাবে ওরা খাদের ভেতরে ডুবে যাবে আর হয়তো উঠতে পারবে না। এবার গলা ছেড়ে সুজিকে ডাকতে শুরু করলো। অল্প সময়ের ব্যবধানে সুজির হোশও ফিরে আসলো। এত কিছুর পরেও দুই বান্ধবী বেঁচে আছে। সুজি আত্মহারা হয়ে থেকে জড়িয়ে ধরলো। এই খবিস মেয়ে, স্যার আমাকে পাহাড় থেকে পড়ে না মরলো না, এখন নিশ্চিত মরে যাব। ভালোবাসা পরে দেখাস, আগে নিজের জান বাঁচাই, চল স্যার। এই আতঙ্কিত কথায় সুজি তৎক্ষণাৎ থেকে ছেড়ে দেয়। সত্যি সত্যি ওরা যত নড়াচড়া করছে ততই পাতার ভেতরে ডুবে যাচ্ছে। কিন্তু ওরা সেই খাদ থেকে ওঠার কোনো রাস্তা খুঁজে পেল না। বুঝতে পারলো বিশাল কোনো খাদে পড়েছিল। সেই খাদ কতটা গভীর তাও জানে নেই। এই পানিবিহীন শুকনো খাদে পাহাড়ি গাছের পাতা পুড়ে জমে জমে সমতল ভূমির মতন হয়ে গেছে। হুট করে দেখে কেউ বুঝতেই পারবে না এখানে ভয়ঙ্কর একটি
একটি খাদ আছে, অথচ ভাগ্য করে এই খাদই তাদের আজকে জীবন বাঁচালো। আবার এই খাদ থেকে দ্রুত ওঠার রাস্তা না বের করলে এই খাদে তাদের মরণ হবে। রে আমরা এখান থেকে কি করে বেরোবো? চারপাশে এত পাতা দেখে মনে হচ্ছে আমরা বড়সড় কোনো পাতার খাদে পড়েছি। এখন উঠবো কিভাবে বল? কিভাবে উঠবো মানে? ওই যে দেখ, তোর মাথার উপর আমার জামাই হেলিকপ্টার ঘুরছে, দেখেছিস? এই হেলিকপ্টারে চড়ে আমি একা একা উঠে যাব, আর তোকে এই পাতার মধ্যে কবর দিয়ে যাবো। রাতে চিল্লাচিল্লি করেছিলি না? আমি মরতে চাই না, বাঁচতে চাই। তাহলে এখন বেঁচে থাকে পাতার সাথে আমাকে বলছিস কেন? এই হেলিকপ্টারের কথাটা এমনি এমনি বলেছিল, সে গুণাক্ষরে জানতো না সেটার মধ্যে তার জামাই আছে। তীদের মাথার উপরে ঘুরতে থাকা এক ক্যাপ্টেনের চোখে পড়লো খাদের তলে তিয়ার সুজির একটুখানি মুখ। এইতে শোন না, আমার এখান থেকে বেরোনোর একটা বুদ্ধি আছে। এই শহর সুজি, একদম ঘেঁষাঘেঁষি করবি না, এমনি পাহাড়ি পাতার জ্বালায় শরীর চুলকাচ্ছে। এখন আবার তোর ঘেঁষাঘেঁষিতে শরীরে আগুন লাগছে রে সুজি, তুই সর না, দূরে যা। আরে তাই তো, আমারও শরীরে চুলকাচ্ছে, কেন রেতে? এরকম একটা পরিস্থিতিতে সুজির বেমানান কথা তেরে একদম সহ্য হলো না। কখন থেকে এই পাতা ভর্তি খাদের মধ্যে ডুবে আছে দুজন। এই পাতার ভিতর অবশ্যই বিষাক্ত পোকামাকড় থেকে শুরু করে বিষাক্ত সাপেরও বসবাস রয়েছে। আল্লাহ সহায় আছে বলে এখন পর্যন্ত এসব পাতার ভেতর থেকে কোনো বিষধর সাপ উঠে আসেনি, ওদের কামড়ায়নি। কিন্তু তাই বলে আর কতক্ষণ বাঁচবে কে জানে। দুজনেরই গা চুলকাচ্ছে, হয়তো এসব পাতার ভেতরে থাকা বিষাক্ত পোকামাকড় উঠেছে তাদের গায়ে, সেজন্য শরীর জ্বালা পোড়াও করছে। তোর শরীরে আমি রাতের বেলা চুলকানির পাউডার ঢেলে দিয়েছিলাম, মনে নেই? সেজন্য তোর শরীর চুলকাচ্ছে, জ্বালা পোড়া করছে, বুঝছিস? তুই আমার এর কথা শেষ করার আগেই দেখলো চোখের সামনে অল্প দূরত্বে একটি হেলিকপ্টার তীব্র শব্দে গমগম করে নিচে নেমেছে। সেখান থেকে একটি ক্যাপ্টেন, দুজন বডিগার্ড দৌড়ে নেমে আসে। তৎক্ষণাৎ তারা জাঙ্কুককে খবর পাঠায়। জাঙ্কুক তখনও আকাশের বুকে উড়ে বেড়াচ্ছিল তেদের খোঁজে। খবর পেতেই জাঙ্কুকের হেলিকপ্টারটি ঘুরে গেল তের উদ্দেশ্যে। এরপর সে ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড মিলে তেদেরকে উপরে তুলতে সাহায্য করে। দড়ি ফেলে দুজনকে টেনে উপরে তোলে। উপরে ওঠার পর দুজন দুজনকে দেখে ভূত দেখার মতো আটকে ওঠে। পুরো শরীরে জায়গায় জায়গায় কাটা ছেঁড়া দাগ। রাতে পাহাড়ের উঁচু নিচু পথে দৌড়াতে গিয়ে শরীরে জায়গায় জায়গায় কেটে গেছে। পাহাড়ি রাস্তায় অসংখ্যবার পড়েও গিয়েছিল। তে নিজের শরীর দেখে হাজারি করে উঠলো। গায়ের সাদা ড্রেসটাও শেষ, পাহাড়ে লাল মাটিতে লাল লাল হয়ে গেছে, অনেক জায়গায় ছিঁড়েও গেছে। তে হিজাব কই আছে কে জানে। গায়ের ক্রসিং বেল্টও পায়ের ক্ষতের মধ্যে বাঁধা। তে নতুন কলেজের ড্রেস ছিল, এটা মাত্র কয়েকদিন আগে বানিয়েছিল। আজকে সুজির জন্য ড্রেসটা শেষ হয়ে গেছে। তুই আমার সাবান কিনা দিবি সুজি? দেখ, তোর জন্য আমার নতুন ড্রেসটার ইজ্জত শেষ হয়ে গেছে। তুই শুধু সাবান না, তুই আমার ড্রেসও ধুইয়া দিবি, এরপর ছেঁড়া জায়গাগুলো সেলাই করে এনে দিবি, না হলে তোর খবর আছে। সুজি কিছু বলবে তার আগে ক্যাপ্টেন ওদের দিকে পানি এগিয়ে দেয়। দুজনে ঢকঢক করে গিলে না। বলছিলাম, আপনারা কারা? আমরা জাঙ্কুক খানের লোক ম্যাডাম, আপনাদের খোঁজে পুরো পাহাড়ে অভিযান চলছে। জাঙ্কুক খান আপনার? ক্যাপ্টেনের বাকি কথা শেষ হওয়ার আগে দুটো হেলিকপ্টার উপস্থিত হয়। তের যেন মনে পড়েছে কাল রাতে সে তো জাঙ্কুককে কল করেছিল। নিশ্চয়ই নিজের স্বামী থেকে খুঁজতে আসবে, এটাই তো স্বাভাবিক। ইস্তে কিভাবে আতঙ্কে পড়ে নিজের স্বামীর কথাই ভুলে গিয়েছিল। রাতে যে পরিমাণ আবেগ ঝেলে স্বামীকে ফোন করেছিল, এখন ততটাই মারাত্মক ভাবে ওকে খোঁজা হচ্ছে। হয়তো ওর স্বামী যেই মানুষ, নিশ্চয়ই ওকে আস্ত রাখবে না। তেল না বলে টুরে আসাটা তো মারাত্মক পাপ ছিল। ইস্তে এবার শেষ, জীবনটা তার তছনছ হয়ে যাবে যদি একবার পাষাণ জ্যামের হাতে পড়ে যায়। জঙ্গি ছেলেদের হাত থেকে তো বাঁচলো, পাহাড়ের এত উঁচু থেকে লাফ দিয়েও মরলো না। তে এবার জামাইয়ের হাতে তার মৃত্যু নিশ্চিত। আল্লাহ জানে ফিতে কয়টা থাপ্পড় পড়বে তার গালে। কতদিন তে জাঙ্কুকে ইগনোর করলো, যোগাযোগ বন্ধ রাখলো, মিথ্যা বলে এঙ্গেজ হলো অন্য কারোর সাথে, আবার না বলে অবাধ্য হয়ে টুরে এসেছে। সেখানে এসে বিপদও বাঁধিয়েছে। আল্লাহ, এত অপরাধ কবে করলো? আতঙ্কিতের মাথা ঘুরে চক্কর কাটার মতন হয়ে গেল। আচ্ছা, তে নিজের স্বামীর হাত থেকে বাঁচার জন্য বেহুশ হওয়ার নাটক করলে কেমন হবে? দরকার পড়লে আগামী 7 দিন তে বেহুশ হয়ে পড়ে থাকবে, হসপিটালে চোখ বন্ধ করে থাকবে। যেদিন বুঝবে পরিবেশ ঠান্ডা হয়েছে, সেদিন না হয় চোখ খুলবে, দুনিয়া দেখবে, ততদিন না হয় একটু বেহুশই থাকলো। আতঙ্কিত তে তখনও কি করবে বুঝতে পারলো না। অল্প দূরত্বে দুটো হেলিকপ্টারকে মাটিতে নামতে দেখলো। তের কলেজে লাফিয়ে উঠলো। ওদিকে জাঙ্কুক পারছে না তো হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে, থেকে সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে অস্থির উত্তেজিত জাঙ্কুক হেলিকপ্টার নামার আগে সেখান থেকে লাফিয়ে পড়লো। জাঙ্কুককে হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে দেখে আতঙ্কিত হলো তে। সুজি রে, আমি শেষ, এতক্ষণ নাম হলো, এবার নিশ্চিত মরে যাব, দ্রুত পালা সুজি। বলতে বলতে তে সুজির হাত চেপে ধরে উল্টো পথে দৌড়াতে লাগলো জাঙ্কুকের হাত থেকে বাঁচার জন্য। উপস্থিত দুজন বডিগার্ড সহ ক্যাপ্টেন তিনজনই বোকা বনে গেল। যে জাঙ্কুক খান কাল রাত থেকে পাগলের মতো অবিরাম বউকে খুঁজে বেড়াচ্ছে, সেই বউ কিনা জাঙ্কুক খানের ভয়ে দৌড়ে পালাচ্ছে। তেকে ভয়ে পালাতে দেখে জাঙ্কুকের মেজাজ হারিয়ে তৎক্ষণাৎ যায়। তের উদ্দেশ্যে চিৎকার করে বলে, দাঁড়া বলছি, আমি ধরতে পারলে তোর খবর আছে। জাঙ্কুকের প্রতিটা চিৎকারে তের কলিজা পর্যন্ত নড়ে উঠছে। জাঙ্কুক যত চিৎকার করছে তে ততই দৌড়াচ্ছে। তের সাথে পাল্লাতে সুজি দৌড়াতে পারলো না, কারণ শরীর ভেঙে আসে আঘাতে আঘাতে। তিনি নিজেও এই অবস্থায় দৌড়ানোর সাহস
সাহস পেত না, কিন্তু জাঙ্কুকের ভয়ে শরীরে ব্যথা ভুলে আতঙ্কে শুধু দৌড়াচ্ছে। আমরা দৌড়াচ্ছি কেন রেতে, কার ভয়ে? এখানে সবাই তো আমাদের উপকার করতে এসেছে, আর জাঙ্কুক খানকে তো আমরা চিনি, তাহলে কেন দৌড়াচ্ছি আমরা বল? তোর না দৌড়ালেও চলবে, তোকে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না। গেলাম আমি। বলতে বলতে তেসুজিকে ফেলে আবারও দৌড়ালো। ততক্ষণে জাঙ্কুকদের কাছে চলে এসেছে। একজন তকরা বলিষ্ঠবান মানুষের দৌড়ের সাথে পাল্লা দিয়ে অবশ্যই একজন কিশোরী মেয়ে পারবে না কখনো। চোখের পলকে কয়েক সেকেন্ডের ব্যবধানে থেকে শূন্য তুলে নিল। তের ছোট্ট দেহটা বন্দী হলো জাঙ্কুকের বাহুতে। পেছন থেকে থেকে আঁকড়ে ধরে শূন্য তোলার কারণে জাঙ্কুক নিজের ব্যালেন্স হারিয়ে ফেলা, যার জন্য পড়ে যেতে নাই মাটিতে বসে পড়লো। আমাকে মাফ করে দিন, আমি আর জীবনও আপনার অবাধ্য হব না, এটাই শেষবার, প্লিজ প্লিজ মাফ করে দিন, আল্লাহ গো। জাঙ্কুকের ভয়েতে থরথর করে কাঁপছিল, কিন্তু আতঙ্কিত তের পেছনে ঝাপটে জড়িয়ে থাকা জাঙ্কুকের মন ভাবছিল ভিন্ন। বউকে হারিয়ে কতটা টানা পড়ার দহনে কেটেছিল জাঙ্কুকের বিগত দিনগুলো, সেটা তো শুধু জাঙ্কুকে জানে। এই যদি জানতো এই মুহূর্তে জাঙ্কুককে ভয় নয় অন্য কিছু করতো, ঝাপটে জড়িয়ে ধরে অশান্ত বুককে শান্ত করতো। ঘায়ের জাঙ্কুকটিকে জড়িয়ে ধরতে চুপ হয়ে গেল। জাঙ্কুকের ভয়ঙ্কর নিশ্চবতা বর্ণনা করছে তার রূপ ফিরে পেয়েছে তেকে পেয়ে। গোটা রাত থেকে এই পর্যন্ত জাঙ্কুক হারানোর তীব্র দহনে পড়ছিল। তখন থেকে সামনে পেয়ে জাঙ্কুকের আটকে আসা শ্বাসটা যেন ধীরে ধীরে চলতে থাকে। জাঙ্কুক থেকে পেছন থেকে ঝাপটে ঝরিয়ে সে অবস্থা হাঁটু করে বসে পড়লো। তার বলিষ্ঠ দেহ থেকে বন্দি করে মুখ ডবলতের কাঁধে। এই শরীর তখনও টকটক করে কাঁপছিল। জাঙ্কুকের ভয়ে আতঙ্কিত তীর অনুভব করলো জাঙ্কুকের শক্তপোক্ত দেহটাও কাঁপছে। তে বুঝলো না জাঙ্কুকের এভাবে অস্থির উত্তেজনা ভয়ঙ্কর শরীর কাঁপনের কারণ কি, বোঝার কথাও নাই। তে তো দেখেনি তাকে হারিয়ে জাঙ্কুকের শত পাগলামোগুলো। তে শুধু মনে হচ্ছে তে ভীষণ অন্যায় করেছে, আর এই জন্য জাঙ্কুককে ভয়ঙ্কর শাস্তি দিতে পারে। আমাকে মারবেন না কেমন, আমি কিন্তু ইচ্ছে করে কিচ্ছু করিনি, টুরেও আসতে চাইনি, আমার আব্বু বলেছিল জিমিনের সাথে আসতে, সেজন্য এসেছি, সত্যি বলছি। নিশ্চুপ জাঙ্কুক তখনও তের কাঁধে কপাল চেকিয়ে থেকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। জাঙ্কুকের নিশ্চবতারও ধীরে ধীরে নিঃশ্বাসের গতি বলছে সে কতটা ক্লান্ত। এই জাঙ্কুকের মুখটা দেখতে পারলো না, তবে তের মনে হলো জাঙ্কুক হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে তের কাঁধে। আচ্ছা, এত অল্প সেকেন্ডের মধ্যে কেউ কি ঘুমাতে পারে নাকি? তে জানে জাঙ্কুক ঘুমায়নি, কিন্তু কিসের জন্য তো ক্লান্তিতে আছেন উনি? মানুষটাকে কোনো কিছু নিয়ে চিন্তিত ছিল এতক্ষণ? তেকে নিয়ে টেনশন ছিল নাকি? তে তো এতক্ষণ ছিল না। তেকে নিয়ে চিন্তিত থাকলে নিশ্চয় স্বামীকে শাস্তি দিবে না, কোনো কিছু নিয়ে তে এমনি বেঁচে যাবে। এই অস্থির পরিস্থিতিতে শুধু জাঙ্কুকের হাত থেকে বাঁচার কথা ভাবছে, অথচ থেকে জীবিত অবস্থায় পেয়ে যে কারো আটকে থাকা শ্বাসটা চলছে ক্রমশ সেটা বুঝতে পারলো না সে। সময় নিয়ে জাঙ্কুক সুস্থির হতে হতে নিজের হাতের বন্ধন শক্ত করলো তে শরীরের ওপর। আমাকে মানুষ মনে হয় না তোর? মনে হয়, মনে হয়। আমাকে মাফ করে দিন, আমি আর জীবনেও কিছু করব না আপনার কথার বাইরে গিয়ে, প্লিজ মাফ করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। জাঙ্কুক তেকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে। আতঙ্কিত তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরতে গিয়ে ধরতে পারলো না। দু হাতে তীব্র শরীর চুলকাতে চুলকাতে জাঙ্কুকের দিকে ভয়ার্ত মুখ করে বলে, আমাকে কিন্তু ফেলবেন না কেমন, আমার শরীরে এমনি অনেক ব্যথা। চল। শক্ত করে জাঙ্কুক তেকে নিয়ে হেলিকপ্টারে চললো। তের সাথে একটা শব্দও ব্যয় করলো না, আর না তেকে কোল ছাড়া করলো। অপরাধীতে মুখ চুপ করে শরীর ভঙ্গিতে বসে আছে। বারবার গলা হাতে কাঁধে চুলকাচ্ছিল জাঙ্কুকের কোলে বসে। তেকে খুঁজে পাওয়ার বিষয়টা মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়লো সবার মাঝে। জাঙ্কুক 5 মিনিটের মধ্যে তাঁবুতে ফিরে গেল। যেহেতু পূর্ব থেকে ডাক্তারের ব্যবস্থা ছিল সেজন্য তেকে নিতে আর কোনো সমস্যা হলো না। হেলিকপ্টার নামতেই জাঙ্কুক থেকে নিয়ে নেমে পড়লো। নামজুন খান সেখানে দাঁড়িয়ে ছিল। জাঙ্কুকের কোলে কোনো মেয়েকে দেখে বুঝতে পারলে এটাই হয়তো জাঙ্কুকের হারিয়ে যাওয়া বউ হবে। তিনি তো এর আগেও থেকে দেখেছিল নিজেদের বাড়িতে জিওপের সাথে, তার তো ফেস মনে নেই। নামজুন খান এগিয়ে এসে জাঙ্কুককে ডাকতে লাগলো। জাঙ্কুক তাঁবুর দিকে এগিয়ে যেতে যেতে বলে, নট নাও বাবা। জাঙ্কুকের কোলে গা চুলকাতে চুলকাতে জাঙ্কুকের বাবার দিকে তাকায়। জাঙ্কুকের বাবাকে চিনতে একটু সময় লাগলো না, কিন্তু ওনাকে এই পাহাড়ি এলাকায় দেখিতে অবাক হলো। উনি কেন এসেছে, কিসের জন্য? তের খোঁজে বড় জোর তার স্বামী আসতে পারে, তাই বলে শ্বশুর মশাই কেন আসবে? এই ভাবনা চিন্তার মধ্যেই জাঙ্কুক ডাক্তারের ক্যাম্পে এগোলো। দুজন ডাক্তার এগিয়ে আসে। আপনারা বাইরে অপেক্ষা করেন, প্রয়োজন হলে ডাকবো। ওনার বডি ক্লিন করতে হবে মিস্টার খান, বিষাক্ত কোনো ভাইরাস রইলে জ্ঞান দিতে বলেছি, অন্য কোথাও গিয়ে জয়েন করেন, এটা আপনার পেশেন্ট নয়। ডাক্তার চুপ হয়ে যেতেই জাঙ্কুক থেকে নিয়ে তাঁবুতে ঢুকে পড়লো। অনেক ছুঁড়ে ফেলার মতন থেকে ছুঁড়ে ফেললো কোল থেকে। তাঁবুর ভেতরে ডাক্তারের জিনিসপত্র রাখার টেবিলটি ধরে তে নিজেকে সামলে নেয়। তে একই ভঙ্গিতে গা চুলকাতে চুলকাতে জাঙ্কুকের দিকে ভয়ত মুখ করে তাকিয়ে আছে। জাঙ্কুক তাঁবুর ভিতরে বড় বড় পানি কন্টেনার খুলে নেয়, তাতে অ্যান্টাসিটিক ঢালতে থাকে
একের পর একে। তারপর এক কোনায় দাঁড়িয়ে ভয়ার্ত মুখ করে জাঙ্কুকের কর্মকাণ্ড দেখছে। জাঙ্কুকের তেজি কর্মকাণ্ড বলে দিচ্ছে সে কতটা রাগ কন্ট্রোল করতে চাচ্ছে চোয়াল শক্ত করে। 2 মিনিট সময় ব্যয় করে জাঙ্কুক সবগুলো পানির কন্টেনারে অ্যান্টিসেপ্টিক মিশালো। বলিষ্ঠ হাতে একটা কন্টেনার তুলে তের মাথার উপর ঢেলে দেয়। ডেটলের পানি তের কাটা ছেঁড়া শরীর বেয়ে পড়তে তেলে গুনে জ্বলে উঠলো তের গা। শরীরে তীব্র জ্বালা পোড়া মরিচের মতন দহন অনুভব করতে তে গলা কাটা মুরগির মতো চিৎকার করে লাফাতে শুরু করে। কিন্তু পাষণ্ড জাঙ্কুক একের পর এক পানির কন্টেনার ঢেলে শেষ করতে লাগলো। তের উপর লাফালাফিতে তে সরে যেতে চাইলে জাঙ্কুক শক্ত হাতে তাকে চেপে ধরে। এতে করে জাঙ্কুক অনেকটা ভিজে গেছে। ব্যথার আর্তনাতে তে চটপটে চিৎকার করতে লাগলো। জাঙ্কুককে থামতে বলল, প্লিজ আর না আমার শরীর জ্বালা করছে, কি যেন বেশি বেশি কামড়াচ্ছে প্লিজ। বলেই তে কাঁধে পিঠে বেশি বেশি করে হাত চালাতে লাগলো অস্থির ভঙ্গিতে। জাঙ্কুক চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে তীর মাথায় শেষ পানিটুকু ঢেলে দেয়। কন্টেনারটি দূরে উল্টে ফেলে দেয়। তৎক্ষণাৎ তাকে চেপে ধরলো টেবিলের সাথে। তে টেবিলের উপর ঝুঁকে পড়তেই জাঙ্কুক পেছন থেকে তীর জামার চেন কাঁধ থেকে টেনে কোমর পর্যন্ত নামিয়ে দেয়। জাঙ্কুকের হঠাৎ এরকম কাণ্ডে প্রস্তুত ছিল না। লজ্জায় আতঙ্কে তে নিজের জামা আঁকড়ে ধরে ঘুরে যেতে চায়। আটকে ওঠে সে। এই কি করছেন তাকে আপনি, ছাড়ুন আমায়। জাঙ্কুক তের কাঁধের জামাটা টেনে ওর বাহু ছাড়িয়ে কোনো অবধি নামাতে নামাতে রাগে দাঁতে দাঁত পিষে ধমক দিয়ে বলে, একদম চুপ। চুপ করতে পারলো না। লজ্জা শরমে সিটিয়ে নিজের বাহু নিচে পড়ে জামাটা টেনে উপরে ওঠাতে চায়। জাঙ্কুক একইভাবে তে সামনে টেবিলে থাকা ডাক্তারি সিজার্স ওঠালো হাতে। দক্ষ হাতে তে কাঁধে কিছু একটা করতে লাগলো, কিন্তু তে জানে না কি করছে জাঙ্কুক। কিন্তু জাঙ্কুক তের কাঁধে হাত দেওয়ার কয়েক সেকেন্ড পরে তে কাঁধের সেই জায়গাটা হালকা অনুভব করলো। কি যেন একটা সরিয়ে দিল জাঙ্কুক সেখান থেকে। বুঝতে পারলো জাঙ্কুক হয়তো ওর শরীর থেকে কিছু ফেলতে সাহায্য করছে। জাঙ্কুক তের কাঁধ থেকে পিছে নেমে গেল। খোলা পিঠে সিজার্সের সাহায্যে জাঙ্কুক কিছু একটা পেয়েছিল, সেটা অনুভব করলো। তবে তে কেমন একটা অনুভব করছিল ওর পিঠে। তিনি যে ছটফট আর চিৎকার থেমে গেল জাঙ্কুককে ডাক্তারি করতে দেখি। লোকটা কি ডাক্তারি জানে নাকি এত দক্ষ হাত নিয়ে কিভাবে চালাচ্ছে তার পিঠে। তখন তো ডাক্তারগুলোকে অ্যালাউ করলো না থেকে দেখতে নিজে নিজে ডাক্তারি করছে। এর কৌতূহল জাগলো জাঙ্কুক তের পিঠে কেমন করছে সেটা জানতে। অধৈর্যতে কান্না থামাতে চেয়ে ও নাক টেনে কৌতূহলী বলে, কি আছে আমার পিঠে, কি করছেন আপনি? পিঠে পাহাড়ি ঝোঁকের বাসা বেঁধেছে রক্তের আভাস পেয়ে, সেজন্য এতক্ষণ যাবৎ শরীর চুলকাচ্ছিল। তে শরীরের জ্বালা পোড়া অনুভব সেখান থেকেই হচ্ছিল। রক্তচোষা যোগগুলো বেশ বড়সড় হতে পারেনি। এর মানে বেশি সময় হয়নি যোগের পাল্লায় পড়েছে তে শরীরে আরো জায়গায় হতে এরকম রক্তচোষা যোগ থাকতে পারে। যে জায়গা থেকে উদ্ধার করা হয়েছে থেকে সেখানে এসে পাহাড়ি যোগের বসবাস, এটাই তো স্বাভাবিক। চুপ থাকতে বলছি না? আপনি সবসময় আমাকে ধমকে রাখেন। শাসনে থাকিস তারপরও পোষ মানিস না। ছেড়ে দিলে কি করবি, উড়ে যাবি। আপনি না আমায় ভালোই বাসেন না, একটু পছন্দ করেন না। মানুষের বউ হারালে কত কিছু করে, কষ্ট পায়, কান্নাকাটি করে। আর আপনি আমার জন্য কষ্টও পাননি, কান্নাকাটিও করেননি। উল্টো আমি সুস্থ হয়ে ফিরে আসাতে মেজাজ দেখাচ্ছেন আমার সাথে। তুই আমার জনম জনমের শত্রু হোস, সেজন্য তোকে মেজাজ দেখাই হয়েছে শান্তি। জাঙ্কুক দাঁড়িয়ে থাকা থেকে পাশের চেয়ারটায় বসে পড়লো। তের কোমরের জামাটা উপরে ওঠাতে চাইলে তে বাধা দিতে নেয়। জাঙ্কুক তের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। জাঙ্কুক তের কোমরের বাম পাশ থেকে যোগের কামড় ছাড়ানোর জন্য তে মিনমিন গলায় বলে, আমাকে আপনি শত্রু ভাবেন, আমি আপনাকে কত আপন ভাবি। আজকে যদি বেঁচে না ফিরতাম তখন আপনি কি করতেন শুনি? আরেকটা বিয়ে করতাম আমি। জাঙ্কুকের কথায় তীর নাকের ফোঁটাটার আগে বড় হয়ে যায়। তীর না থাকলে জাঙ্কুক আবার বিয়ে করে নেবে। বিষয়টা বেশ অপমানজনক মনে হলো তের কাছে। এক ঝাড়া দিয়ে জাঙ্কুকের হাত তাদের কোমর থেকে সরিয়ে নেয় তে। আর সেজন্য আমি মরিনি, আর মরবো না। ও শিট, আমার তো বিশাল লস হয়ে গেল তাই না? আপনি বিয়ে করলে আমি একটা বিয়ে কর। এই চুপ। তিনি নিজের কথাটা শেষ করতে পারলো না। তার আগে জাঙ্কুকে হিংস্রত্ব ধমকে চমকে ওঠার মতো ঘুরে তাকানোর আগে জাঙ্কুকে শক্ত হাতে থাবা পড়লো তের দুগালে। শান্ত থাকা জাঙ্কুকের মেজাজ মুহূর্তেই চটে গেল তের দ্বিতীয়বার বিয়ের কথা শুনে। জাঙ্কুক মজা করে তের মুখে অন্য কারো নাম সহ্য করতে পারে না, বিশেষ করে কাল রাতের পর। জাঙ্কুকের মনে হয় জীবনে কোনো কিছুর বিনিময়ে হলেও বউকে হারাতে রাজি নয় সে তার বউকে চায়, চায় মানে চায়। সেখানে তের মুখে দ্বিতীয় বিয়ের কথা। তার মেজাজ বিগড়ে যাওয়ার কারণ সে এমনি তের উপরে চটেছিল। দাঁতে রাত কামড়ে এতক্ষণ চুপ ছিল বউর আঘাতে শরীর দেখে। তের কথায় জাঙ্কুকের হিংস্রত্ব গর্জে ওঠে। থাবা বসালো তের গাল চেপে ধরে। উফ, ছাড়ো না আমায় পাষাণ লোক, ব্যথা লাগছে আমার। লাগুক, জানের ভয় নাই না? কলিজা নড়ে না তোর? আমার সামনে দ্বিতীয় পুরুষের নাম নিতে বুক কাঁপলো না তোর? জবান কেটে হাতে ধরিয়ে দেব তে। যে জবানে আমি ছাড়া অন্য কারোর নাম আসবে সেই জবানের দরকার নেই আমার। বোবা বউ চলবে, কিন্তু বেইমানি নট অ্যালাউ।
অটো ভাড়া মিটিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নামলো জিহব। গেটের সামনে দাঁড়িয়ে জীর্ণ শরীর, ক্লান্ত চোখ তুলে তাকালো হাসপাতালের দিকে। ইয়োনোর তথ্য অনুযায়ী থেকে এই হসপিটালে রেখেছে জাংকুক খান। জিহব এই মুহূর্তে বড্ড ক্লান্ত, তারপরে বোনের খোঁজে ছুটে এসেছে সেই রাঙামাটি থেকে চট্টগ্রাম শহরে। গায়ে এখনো তার কাল রাতে সেই জীর্ণ শীর্ণ ময়লা পোশাক থেকে হারিয়ে সারা রাত পাহাড়ের বুকে দৌড়াদৌড়ি করে শরীর দুর্বলতায় ছেয়ে দিচ্ছে। তার শরীর তো খুবই দুর্বল, একটু রেস্ট না নিলে নয়। কিন্তু তীর সন্ধান না পাওয়া পর্যন্ত সে তো আরাম করতে পারছে না। মন ছটফট করছে আদরের ছোট্ট বোনকে একটু দেখার জন্য। তেই সেই হোটেল থেকে হারিয়ে যাওয়ার পর থেকে জিহবের সাথে তার দেখা হয়নি। তাকে খুঁজে পাওয়ার পর একবারও কাছে পায়নি। এর প্রধান কারণ ছিল জাংকুক খান। রাঙামাটিতে থেকে খুঁজে পাওয়ার পর জিহব ছুটে গিয়েছিল ক্যাম্পে, কিন্তু সে পৌঁছানোর আগেই জাংকুক থেকে নিয়ে প্রস্থান করেছে সেখান থেকে। জিহব বেশ আশ্চর্য হলো, তার সাথে সন্দেহ হলো যখন জানতে পারে জাংকুক সুজিকে ক্যাম্পের ডক্টরদের কাছে রেখে থেকে নিয়ে চলে এসেছে চট্টগ্রাম শহরে। অথচ জাংকুকের বাবা কিম নামজুন, সুগা, ছোট ভাই হানসুজুন, এমনকি ইয়োনোকে ক্যাম্পে ফেলে জাংকুক চলে এসেছে। জিহবের ভুল ধারণা ভাঙলো যখন দেখলো জাংকুকের বাবা কিম নামজুন জাংকুক থেকে নিয়ে আসার ব্যাপারও সমর্থন করছিল। জিহবের মনে হাজারটা প্রশ্ন। বোনের পাশে জাংকুক খান কেন থাকবে? পরিবার হিসেবে, বড় ভাই হিসেবে জিহব থাকবে তের পাশে। তবে জিহবের মনে সমস্ত ভুল ধারণা কাচের আয়নার মতো ঝরঝর করে ভেঙে গেল যখন বুঝতে পারলো জাংকুক খানের এত ক্ষমতার প্রয়োগ তার বোনকে খোঁজার জন্য করা হয়েছে। এর মানে দাঁড়াই হলো জাংকুক খান হয়তো তার বোন টিকে পছন্দ করে। সামান্য পছন্দ করে কেউ এরকম পাগলের মতো খোঁজ করে নাকি? জিহবের ধারণা মতে বলা যায় পরিমাণের চেয়ে অধিক বেশি পছন্দ করে জাংকুক খান তার বোনকে, যার জন্য এতটা পাগলামি করেছে। কিন্তু এই মুহূর্তে জিহব বা তার পরিবারের জাংকুক খানের পছন্দ অপছন্দ নিয়ে কিচ্ছু করার নেই। অলরেডি করা বাগদত্তা। চেয়ারম্যান পরিবারের কাছে ওরা ওয়াদা বন্ধ থেকে বিয়ে দেওয়া নিয়ে। তের বিয়ে যখন চেয়ারম্যানের ছেলে বোগামের সাথে ঠিক হয়েছে, তার মানে দুনিয়া উল্টে গেল। তের বাপ চাচার ওয়াদা অনুযায়ী বোগামের সাথে তের বিয়েটা হবে। কোনো প্রভাবশালী জাংকুক খান কেন, যে কেউ আসলেই বিয়ে ঠেকাতে পারবে না। হ্যাঁ, জিহব তার পরিবার সারা জীবন কৃতজ্ঞ থাকবে জাংকুক খানের কাছে থেকে খুঁজে দেওয়ার জন্য। হয়তো জাংকুকের জন্য তে সুস্থ সবল অবস্থায় এখনো বেঁচে আছে, এজন্য চাইলে জিহব সারা জীবন চা করে কাজ করে যাবে তার জন্য। জিহব বুঝতে পেরেছে জাংকুক যা চাচ্ছে সেটা কোনো কালে সম্ভব নয়। তেকে নিয়ে জাংকুক খান তার পরিবার আগে পিছে অনেক কিছু রটে গেছে। যে জিহবের বোন জাংকুক খানের বউ, যেটা তের জন্য বদনাম স্বরূপ। এরকম হলে তেকে আর চট্টগ্রামে রাখাই যাবে না। আচ্ছা, তে জাংকুক খানের বউ কি করে হলো? জাংকুক খানের এক ভাইয়ের বিয়ে হয়েছে কিছুদিন আগে তের এক বোনের সাথে। এর মধ্যে যদি দুই পরিবারের আবার জানাজানি হয় তাহলে খুব ঝামেলা বেজে যাবে। জিহবের জানা মতে জংসুকের কাজিন বোনের সাথে জাংকুকের প্রেমজনিত সম্পর্ক আছে, তাদের খুব শীঘ্রই বিয়ে হবে। এখন এই ছবির মধ্যে তেকে টানা হলে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হবে। তাছাড়া বিষয়টা এরকম যদি হতো তে বা জাংকুক দুজনের বিয়ে অন্য কোথাও ঠিক করা নেই, তাহলে হয়তো ভাবা যেত। এই মুহূর্তে তেকে জড়িয়ে জাংকুক খানকে নিয়ে ভাবা কোনো প্রশ্নই ওঠে না। এই বিষয়টা জাংকুককে যেভাবেই হোক বোঝাতে হবে জিহবকে। চিন্তিত জিহব মর্মান্তিক ভাবনায় ধীর পায়ে এগুলো হসপিটালের তৃতীয় তলার দিকে। ইয়োনো থেকে জানিয়েছিল জাংকুক থেকে হসপিটালের তৃতীয় তলার 212 নম্বর কেবিনে রেখেছে। জাংকুক থেকে নিয়ে নিখোঁজ প্রায় 5 ঘন্টা অতিবাহিত হলো। জিহব আরো আগে আসতে চেয়েছিল, কিন্তু সুগা, হানসুজন, ইয়োনো তাকে আসতে দেয়নি। ক্লান্ত জিহব সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয়, কিন্তু পরিচিত কাউকে দেখতে পায় না। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় 4:39। নির্দিষ্ট কেবিনের দরজা ঠেলে জিহব ভেতরে প্রবেশ করতে তেয়ার জাংকুককে পেল আপত্তিকর অবস্থায়। জিহব হতভম্ব হয়ে যায় দরজার শব্দ পেয়ে। তের উপর ঝুঁকে থাকা জাংকুক অল্প ঘাড় বেঁকিয়ে তাকালো দরজার দিকে। জিহবকে দাঁড়িয়ে থাকতে দেখে জাংকুক পুনরায় তের গলার ব্যান্ডেজটি ঠিক করে দিতে দিতে বলে, দূর থেকে ওভাবে না দেখে কাছ থেকে দেখলে বোধহয় আরো পরিষ্কার দেখা যাবে। জাংকুকের কথার মানে বুঝতে পেরে জিহব অনেক লজ্জিত বোধ করলো। জাংকুক খানের সাথে নিজের বোনকে জড়িয়ে এরকম বাজে চিন্তা করাটা একটি বড় ভাইয়ের জন্য খুবই লজ্জাজনক। তে বিছানায় শুয়ে আছে, জাংকুকের মাথার উপর ঝুঁকে ব্যান্ডেজ ঠিক করছে। দূর থেকে দেখতে মনে হবে দুজন কিস করছে। আপনি আমার বোনের জন্য অনেক করেছেন ভাই, আমরা আপনার কাছে ঋণী হয়ে গেলাম। তোমাকে ঋণী হয়ে থাকার জন্য কিচ্ছু করিনি, আমি যা করেছি নিজের জন্য করেছি ব্রো। জাংকুকের সোজাসাপটা কথাটা জিহব বুঝতে পারলো, কিন্তু বুঝেও না বোঝার ভান ধরলো। এসব বিষয়ে পরে কথা বলা যাবে। কিন্তু তে ভয়তমুখী বিছানায় শুয়ে জিহব আর জাংকুকের দিকে তাকিয়ে আছে। সাথে সাথে তিনজনের চোখাচোখি হয়ে যায়। জিহবের ধারণা তে হয়তো রাতে হারিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে ভয় পাচ্ছে, আর জাংকুকের ধারণা হলো জাংকুক হয়তো জিহবকে ওদের দুজনের বিয়ের কথা বলে দেবে, যার জন্য তে ভয় পাচ্ছে। অথচ তেকে নিয়ে জাংকুক আর জিহব দুজনের ভ্রান্তি ভুল ধারণা ছিল। মূলত তে জাংকুককে নিয়ে ভয় পাচ্ছে। জিহব যদি কথার মাঝখানে বলে দেয় তে কারোর সাথে এঙ্গেজ আছে, তাহলে তো সবকিছু শেষ। জাংকুক থেকে কিছুতেই আস্ত রাখবে না। যে যত্ন মায়া এখন করছে ওর স্বামী যদি জানতে পারে তে জাংকুকের অগোচরে অন্যের নামে রিং পড়েছে নিজের হাতে, তাহলে আল্লাহই জানে।
তে ভয়ে ভয়ে বাম হাতের অনামিকা আঙ্গুলের রিংটার দিকে তাকায়। তীর তাকানোর দৃষ্টি জাঙ্কুক অনুসরণ করে, সেও সেদিকে তাকায়। গোল্ডের রিংটা দেখে জাঙ্কুকের দৃষ্টি তীক্ষ্ণ হয়। এই রিংটা তীর হাতে আগে কখনো দেখেনি জাঙ্কুক, হয়তো নতুন পেয়েছে। এত ঝামেলার জন্য জাঙ্কুক রিংটা লক্ষ্য করেনি, কিন্তু এখন থেকে রিংটা দেখে ভয় পাওয়ার জন্য জাঙ্কুকের দৃষ্টি গাঢ় হতে থাকে। তীর ভয় ভয়ে দৃষ্টি হাতের রিংটা থেকে চোখ সরাতে জাঙ্কুকের সাথে চোখাচোখি হয়ে যায়। জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টির সাথে তে বুঝতে পারলো পরিস্থিতি তার বিরুদ্ধে চলে যাচ্ছে, সেজন্য তে পূর্ব প্রস্তুতি নিয়ে শোয়া থেকে উঠে বসতে চাইল। অসাবধানতায় তীর হাতে ক্যানোলায় টান লাগতে স্যালাইনের নলে রক্ত উঠে পড়লো। বে কি সমস্যা, উঠছো কেন, কি চাই বললেই তো হয় নাকি? পানি খাবো, একটু পানি দেবেন? স্যালাইন চলছে না, আবার পানি কিসের? পানি লাগবে না, চুপচাপ শুয়ে থাকো। এ কথায় তে চুপচাপ সত্যি করে শুয়ে পড়লো। জাঙ্কুকের তের প্রতি অধিকার বোধের জায়গাটা জিওবের কাছে ভালো লাগলো না, বড্ড বেমানান লাগলো। বোনটা তার, অথচ তার সাথে দেখা করতে 5 ঘন্টা সময় লাগলো। আবার নামহীন জাঙ্কুকের হয়তো অধিকার তার কাছে ভালো লাগছে না। এই তো ছোট মানুষ, জাঙ্কুক খান বয়সে এত বড় হওয়া সত্ত্বেও তার বোনের দিকে কেমন করে জানি নজর দিচ্ছে। আপনি আমার বোনের জন্য অনেক করেছেন ভাই, আমি সত্যি আপনার কাছে ঋণী হয়ে থাকবো সারা জীবন, কিন্তু এবার আমার বোনের দেখাশোনা আমাকেই করতে দিন। আপনি বরং বাসায় যান, আপনার তো রেস্ট করা প্রয়োজন, বাকিটা না হয় আমি দেখে নিলাম ভাই। আমার প্রয়োজনটা তোমার অজানা নয় জিওব, তাই আমাকে রেখে আগে নিজেকে সুস্থ করো। আই থিংক ইউ নিড রেস্ট। বরাবরই জাঙ্কুকের কথায় অসন্তুষ্ট হলো জিওব। জাঙ্কুক খানের কথায় পরিষ্কার জানাচ্ছে সে তার বোনকে পছন্দ করে। আপনি একজন সম্মানিত মানুষ, আমি আপনাকে অনেক সম্মান করি ভাই, তাই আপনি এমন কোনো কথা বা আবদার করবেন না যেটা আমি বা আমার পরিবারের দ্বারা রাখা সম্ভব নয়। আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি। আমার বোনটি অলরেডি এঙ্গেজ, বিশ্বাস না হলে ওর বাম হাতের অনামিকা আঙ্গুলের এঙ্গেজমেন্টের রিংটা দেখতে পারেন। আমরা ওর বিয়ে ইতিমধ্যে ঠিক করে ফেলেছি, আর কিছুদিন বাদে ওর বিয়ে। জিওপের বাকি কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক যে হাতে তের স্যালাইনের লড ঠিক করছিল সেই হাতে স্যালাইন সহ পাইপ টেনে ছিঁড়ে উল্টো করে ফ্লোরে ফেলা দেয়। তি জিওপ দুজনে চিৎকার করে ওঠে। জিওপ চিৎকার করে তের হাতের ক্যানোলা ছিঁড়ে সেখান থেকে ফিরকি বেয়ে রক্ত বের হতে দেখে জিওপ এবার জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে 2 হাতে নিজের সাথে চেপে ধরলো, কিন্তু তের হাতে ক্যানোলার জায়গা দিয়ে রক্ত বের হয়ে সাদা পেট ভরে গেছে। জিওপ সেই হাত খপ করে ধরে রেখেছে। পরক্ষণে ভাই বোন দুজনে ভয়ঙ্কর শব্দে চমকে উঠলো। রুমের মধ্যে থাকা পানির ফিল্টারটি জাঙ্কুক ততক্ষণে উল্টে ফেলে দিয়েছে। ভয়ার্ত তে জাঙ্কুকের টকবক করার আগের তোপে কান্না ভুলে গিয়ে থরথর করে কাঁপতে লাগলো। টাকার গরমে ভদ্রতা ভুলে গেছেন আপনি। এবার যদি আমিও আপনার মতো অভদ্র হয়ে যাই না, তাহলে কিন্তু খুব খারাপ হবে জাঙ্কুক ভাই। আমার বোনকে আঘাত করার রাইট আপনাকে কে দিল? কে আপনি? হ্যাঁ, বাবার টাকা থাকলে সেই গরম নিজের বাসায় গিয়ে দেখাবেন, আমার সামনে নয়। আমরা আপনার টাকায় চলি না যে আমার বোনকে আঘাত করবেন। এক্ষুনি বের হয়ে যান কেবিন থেকে, এক্ষুনি, নয়তো আমি ভুলে যাব। আপনি কি আমাকে বাধ্য করবেন না আপনার গায়ে হাত তোলার জন্য? বেরিয়ে যান প্লিজ। তি বারবার জিওপকে থামাতে চাইলো জাঙ্কুককে অপমান করা থেকে। জাঙ্কুক এগিয়ে এসে জিওপের বাহু থেকে ছাড়িয়ে নেয়। তে শরীরে কম্পন আরো বাড়তে লাগলো। জাঙ্কুককে শক্ত হাতে থাবা টানে। জাঙ্কুককে হাত চিনে আগে রিরি করতে করতে বলে, তোকে বলেছিলাম না আমার সাথে বেইমানি না করতে, তারপরও করলি। লিসা আর তুই তো একই জিনিস রে, সব কটা বেইমান। কয়টা পুরুষ লাগে তোদের?